অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিসংখ্যানের সম্ভাবনার 3 নাম্বার ক্লাস নিচ্ছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে পরিসংখ্যানের 3 নাম্বার ক্লাস। আমরা ইতিপূর্বে সম্ভাবনার 2টি ক্লাস আলোচনা করেছি, আর যারা থার্ড ইয়ারের আছো তারা মনে রাখবে যে সম্ভাবনার গাণিতিক প্রত্যাশা এই 2টি অধ্যায় যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে আমাদের সম্ভাবনার কোর্স কমপ্লিট। কারণ গত বছর আমি দ্বিপদী বিন্যাস, পৈশ বিন্যাস, পরিমিত বিন্যাস, টেস্ট অফ হাইপোথিসিস, কালীন সারি এগুলো দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এই আজ নতুন 2টো অধ্যায় শেষ করার পর ওগুলাতে আরও কিছু ক্লাস বাড়াতে পারি। যারা আজকে প্রথম ক্লাস দেখছো তাদেরকে অনুরোধ করব দয়া করে প্লে লিস্টে যাওয়ার জন্য। অনেকে কিন্তু প্লে লিস্টে কীভাবে যেতে হয় সেটা জানেন না। না জানলে যারা দক্ষ তাদের কাছ থেকে জেনে নিবা, অথবা আমি বলে দিচ্ছি যেখানে আমার ভিডিওটা দেখছো নিচে দেখবা আমার সেন্টারের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। নামের এখানে একটা গোল বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে প্রেস করবে, প্রেস করার সাথে সাথে আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। উপরে দেখবে হোম আছে, ভিডিও আছে, প্লে লিস্ট আছে। তুমি কোথায় যাবে? তুমি প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে প্রেস করবে। প্রেস করার সাথে সাথে ওখানে দেখবে ইয়ার ভিত্তিক ক্লাসগুলো সাজানো আছে, অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো কি আছে সাজানো আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো কি করবে খুঁজে বের করবে। আজকে 3 নাম্বার ক্লাসে আমি আলোচনা করব সম্ভাবনার স্বাধীন ঘটনা, এবং স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র হয়, সেই গুণের সূত্রটাও আজকে প্রমাণ করে দেব। স্বাধীন ঘটনাটা কি একটু আলোচনা করি। মনে করো 2টো পরীক্ষা আছে। কয়টা পরীক্ষা? 2টো পরীক্ষা। একটা হচ্ছে ইউ1 পরীক্ষা। এই ইউ1 পরীক্ষাতে নমুনা ক্ষেত্রে, এই ইউ1 পরীক্ষা, এটা নমুনা ক্ষেত্র হচ্ছে S1। নমুনা ক্ষেত্র হচ্ছে S1। এই নমুনা ক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে A, ঠিক আছে। আরেকটা পরীক্ষা মনে করো E2, এটা নমুনা ক্ষেত্র হচ্ছে S2, এবং এই S2 নমুনা ক্ষেত্রে একটি ঘটনা হলো কি B। আমি আবারও বলছি, একটু ভালো করে লক্ষ্য করো। 2টো পরীক্ষা, এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2, ঠিক আছে। প্রথম পরীক্ষায় নমুনা ক্ষেত্র হচ্ছে S1, এবং এই S1 নমুনা ক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে A। তোমরা জানো আমরা ঘটনাকে কি করি, একটা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে সংজ্ঞায়িত করি। ঠিক একইভাবে E2 পরীক্ষায় নমুনা ক্ষেত্র হচ্ছে S2 এবং ঘটনা হলো B। এখন এই 2টা ঘটনা ঘটার ক্ষেত্রে, একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অপর ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর করে, একটি ঘটনা ঘটার সম্ভাবনা, আবারও বলছি, এই A ও B 2টি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর ঘটনা ঘটা এবং না ঘটার উপর যদি নির্ভর না করে বলেছি, যদি কি বলেছি, নির্ভর না করে, তবে ঘটনা 2টি হলো পরস্পর স্বাধীন ঘটনা। আমি আবার বলছি, A ও B 2টি ঘটনা মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর ঘটনা ঘটার এবং না ঘটার উপর যদি নির্ভর না করে, তাহলে ঘটনা 2টি হলো স্বাধীন ঘটনা। এখন আসো পরীক্ষার খাতায় কিভাবে লিখবে একটু বলে দিচ্ছি। পরীক্ষার খাতায় লিখবে 2টি স্বাধীন পরীক্ষার সাথে সম্পর্কিত 2টি ঘটনার মধ্যে
একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর ঘটনা ঘটা বা না ঘটার উপর যদি নির্ভর না করে তাহলে ঘটনা দুটি একে অপরের স্বাধীন হবে। আবারও বলছি, দুটি স্বাধীন পরীক্ষার সাথে সম্পর্কিত দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর ঘটনা ঘটা বা না ঘটার উপর যদি নির্ভর না করে তো ঘটনা দুটি একে অপরের স্বাধীন হবে। মনে করি E1 পরীক্ষার সাথে S1 নমুনার ক্ষেত্রে একটি ঘটনা হলো A, E2 পরীক্ষার সাথে S2 নমুনার ক্ষেত্রে অপর একটি ঘটনা হলো B। এখন A ঘটনা ঘটার সম্ভাবনা যদি B ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর না করে তাহলে A এবং B ঘটনা দুটি হলো পরস্পর স্বাধীন ঘটনা। তো এটা লিখে ফেলবা তোমরা। আমরা স্বাধীন ঘটনার সম্পর্কে জানলাম। যেমন আমি একটু উদাহরণ দিই। একটা পরীক্ষা হচ্ছে ছক্কা নিক্ষেপ করা, আমি ছক্কা নিক্ষেপ করলাম। আর আরেকটা পরীক্ষা হচ্ছে মুদ্রা নিক্ষেপ করা, আমি মুদ্রা নিক্ষেপ করলাম। একটু বলো তো, মুদ্রা নিক্ষেপ করলে ফলাফল কয়টা আসে? মুদ্রা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল দুটো। সম্ভাব্য ফলাফল কয়টা? দুটো, হেড আর টেইল। অর্থাৎ নমুনার ক্ষেত্রে মোট ফলাফল হচ্ছে দুইটা। মনে করি ঘটনা এ হলো হেড পাওয়া, আর ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল হলো 6টি। এই সম্ভাব্য ফলাফলগুলো কি? 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ নমুনার ক্ষেত্রে মোট ফলাফল হচ্ছে 6টি। এখন মনে করো এখানে ঘটনা বি হলো জোড় সংখ্যা পাওয়া। অর্থাৎ ঘটনা বি এর অনুকূল ফলাফল হলো 2, 4, 6। এখন দেখো ঘটনা এ হচ্ছে হেড পাওয়া আর ঘটনা বি হচ্ছে ছক্কা নিক্ষেপে 2, 4, 6 পাওয়া, মানে জোড় সংখ্যা পাওয়া। এখন তোমরা আমাকে বলো, এ ঘটনা পাওয়ার সম্ভাবনা কি বি ঘটনার উপর নির্ভর করে? মানে মুদ্রা নিক্ষেপে হেড পাওয়াটা কি ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা 2 অথবা 4 অথবা 6 পাওয়ার উপর কি নির্ভর করে? অথবা ছক্কা নিক্ষেপে বি ঘটনা মানে 2 বা 4 বা 6 পাওয়া এটা সংগঠিত হওয়ার সম্ভাবনা মুদ্রা নিক্ষেপে হেড পাওয়ার উপর কি নির্ভর করে? মোটেই নির্ভর কি করে না। অতএব এখানে এ আর বি হলো দুটি স্বাধীন ঘটনা। আমরা জানি স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র প্রযোজ্য। স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র প্রযোজ্য। আর গুণের সূত্র অনুযায়ী আমরা জানি probability of A intersection B সমান probability of A into probability of B। আমরা জানি স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র প্রযোজ্য। আর সেই গুণের সূত্রটা কি? সেই গুণের সূত্র হলো probability of A intersection B equal to probability of A into probability of B। আমরা বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগের সূত্র পড়েছি। যোগের সূত্র ছিল probability of A union B। এখানে ইন্টারসেকশন, যোগেরটা ছিল ইউনিয়ন আর গুণেরটা হচ্ছে ইন্টারসেকশন। দয়া করে মনে রাখবে। এখন আমাদেরকে প্রশ্ন করতে পারে, প্রমাণ করো যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে probability of A intersection B equal to probability of A into probability of B। ইম্পর্টেন্ট প্রমাণ। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে সম্ভাবনার যোগসূত্র যেটা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আছে, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আছে, যেভাবে ইম্পর্টেন্ট একইভাবে সম্ভাবনার গুণের সূত্র যেটা স্বাধীন ঘটনার ক্ষেত্রে আছে,
যেটা অধীন ঘটনার ক্ষেত্রে আছে, এইটাও ইম্পর্টেন্ট। আজকে আমি স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র এটা প্রমাণ করব। আসো প্রমাণটা শুরু করে দিই। প্রথমে বলো, খাতায় লেখা শুরু করো। ধরি যে পরীক্ষণ U1 এর সাথে সম্পর্কিত নমুনা ক্ষেত্র হলো S1। ধরি পরীক্ষণ U1 এর সাথে সম্পর্কিত নমুনা ক্ষেত্র হলো S1। প্লিজ আবার কথাটা শোনো। ধরি U1 পরীক্ষার সাথে সম্পর্কিত নমুনা ক্ষেত্র হলো S1। এরপরে লেখো S1 নমুনার ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল। S1 নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য কি ফলাফল, মোট সম্ভাব্য ফলাফল NS1 ইকুয়াল টু কত? N1। NS1 ইকুয়াল টু N1। S1 নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল, NS1 ইকুয়াল টু N1। এরপরে লেখো খাতায় নিচের লাইনে, ধরি S1 নমুনা ক্ষেত্রে একটি ঘটনা হলো A। ধরি S1 নমুনা ক্ষেত্রে একটি ঘটনা হলো A। লিখে রাখো। লিখছো? জি। এর নিচে লেখো, সুতরাং A1 ঘটনার, ধরি A1 ঘটনার নিচে A1 ঘটনার মোট সম্ভাব্য ফলাফল NA সমান M1। তাহলে এ ঘটনার অনুকূল ফলাফল NA সমান কত? M1। NA সমান M1। ঠিক আছে? এখন মনে করো, দেখো আমার এখানে প্রবাবিলিটি অফ A আছে। আমি ঘটনার যোগসূত্রে যে কৌশলটা শিখিয়েছিলাম, গুণের সূত্রে কিন্তু একই কৌশল, যে আমি এখান থেকে প্রবাবিলিটি অফ A এর মান বার করবো, প্রবাবিলিটি B এর মান বার করবো, এইটার মান বার করবো, কাজ হয়ে যাবে। সুতরাং প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু, সেটা কত হবে? NA বাই NS। এই যে একটা কথা বারবার বলেছিলাম, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? কারো যদি সম্ভাবনা বের করতে হয়, তাহলে তার অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করতে হবে। অনেকবার বলেছি, সম্ভাবনার আজকে 3 নাম্বার ক্লাস, প্রথম ক্লাস থেকে বলে আসছি, যে কোনো ঘটনার সম্ভাবনা বের করতে হলে ওই ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রে মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করতে হবে। এটা S1। NA সমান কত? M1। NS1 সমান কত? N1। ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে? জি। এরপর খাতায় লেখো, E2 পরীক্ষার সাথে সম্পর্কিত, E2 পরীক্ষার সাথে, E2 পরীক্ষার সাথে E2 পরীক্ষার সাথে সম্পর্কিত S2 নমুনা ক্ষেত্রে S2 নমুনা ক্ষেত্রে একটি ঘটনা হলো B। ঠিক একইভাবে ওইটাও লিখতে পারবা। U1 পরীক্ষার সাথে সম্পর্কিত S1 নমুনা ক্ষেত্রে একটি ঘটনা হলো A। ঠিক আছে? জি। এরপরে ঠিক এইটার মতো ভাষা দাও,
যে S2 নমুনা ক্ষেত্রে ধরি, এখানে লিখতে হবে, কি লিখতে হবে, ধরি S2 নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল, S2 নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল NS2 সমান কত, N2। S2 নমুনার ক্ষেত্রে মোট সম্ভাব্য ফলাফল NS2 সমান কত, N2। তারপরে এই S2 নমুনার ক্ষেত্রের একটা ঘটনা কি B না, B ঘটনার মোট সম্ভাব্য ফলাফল NB সমান কত ধরেছি, এটাকে যদি M1 ধরেছি তাহলে NBটাকে কত ধরলাম, M2। তাহলে দেখো এখানে প্রবাবিলিটি B আছে, আমি প্রবাবিলিটি B বের করে ফেলছি। সুতরাং প্রবাবিলিটি B সমান কত, আমরা জানি B ঘটনার অনুকূল ফলাফল NB কে নমুনা ক্ষেত্রের মোট ফলাফলটা দ্বারা ভাগ করতে হবে। এই B ঘটনা S2 নমুনা ক্ষেত্রের সাথে রিলেটেড, অতএব S2 নমুনা ক্ষেত্রের মোট ফলাফল দ্বারা ভাগ করো, NB সমান কত, M2, আর NS2 সমান কত, N2। এটা কয় নাম্বার, 2 নাম্বার। এটা কয় নাম্বার, 2 নাম্বার। এখন দুটি নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল কি বলেছি, দুটি নমুনার ক্ষেত্রের, দুটি নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল। এখন কি বার করব, দুটি নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল। এটা একটু মুছি, দুইটা নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল মানে S1 আর S2, এই যে দুইটা নমুনা ক্ষেত্র আছে তাদের মোট সম্ভাব্য ফলাফল হবে কত, তাদের মোট সম্ভাব্য ফলাফল হবে NS1 ইন্টু NS2 সমান N1 N2। এই দুইটা নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল হবে NS1 ইন্টু NS2 ইকুয়াল টু N1 N2। অর্থাৎ S1 নমুনার ক্ষেত্রের ফলাফল আর S2 নমুনার ক্ষেত্রের ফলাফল N1 আর M1 কি, N1 আর কোথায় N2 গুণ করতে হবে। S1 নমুনার ক্ষেত্রে ফলাফল NS1 সমান N1, আর S2 নমুনার ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল NS2 সমান কত, N2। এই N1 আর N2 কি করতে হবে, গুণ করতে হবে। তখন কি পাবো, এই নমুনা ক্ষেত্রের দুইটার সমন্বয়ে মোট সম্ভাব্য ফলাফল। বিষয়টা একটু বুঝিয়ে দিই। মনে করো এই যে S1 নমুনা ক্ষেত্রটা কোন পরীক্ষার সাথে রিলেটেড ছিল, E1 পরীক্ষার সাথে রিলেটেড ছিল। আমরা ধরে নিচ্ছি E1 পরীক্ষাটা হচ্ছে মুদ্রা নিক্ষেপ। তাহলে আমাকে বলো তো নমুনা ক্ষেত্রে ফলাফল কি কি আসবে, একটা হেড আসবে, একটা টেইল আসবে। নমুনা ক্ষেত্রে ফলাফল কি আসবে, একটা হেড আর একটা টেইল আসবে। তাহলে আমি কি বলতে পারি NS1 সমান 2। অর্থাৎ নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল কয়টা, 2টা। আমরা যে NS1 ইকুয়াল টু N1 লিখেছি, N1 এর জায়গায় কত হবে, 2 হবে যদি S1 নমুনা ক্ষেত্রটা E1 পরীক্ষা মানে কি মুদ্রা নিক্ষেপের সাথে যদি রিলেটেড হয়, আর E2 পরীক্ষার সাথে সম্পর্কিত নমুনা ক্ষেত্র কোনটা, S2। মনে করি E2 পরীক্ষাটা হচ্ছে ছক্কা নিক্ষেপ করা, তাহলে S2 নমুনা ক্ষেত্রে কয়টা ফলাফল হবে দেখো তো। S2 নমুনা ক্ষেত্রে
1 2 3 4 5 6 6টা সম্ভাব্য ফলাফল হবে। S2 তে 6টা সম্ভাব্য ফলাফল হবে। তাহলে এই যে লিখেছি S2 নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল NS2। NS2 সমান কত লিখেছি আমরা? N2। এখানে N2 কত হবে? 6, কারণ এখানে কয়টা ফলাফল আছে? 6টা ফলাফল আছে। এখন এই দুইটা নমুনা ক্ষেত্রে মোট ফলাফল হবে কত? NS1 ইন্টু NS2, N1 N2, N1 N2। N1 এর জায়গায় কত আছে? 2, আর N2 এর জায়গায় কত আছে? 6। N1 এর জায়গায় 2 আছে আর N2 এর জায়গায় 6 আছে। 2 আর 6 গুণ দিলে কত? 12টা। অর্থাৎ এই দুইটা নমুনা ক্ষেত্রে মোট সম্ভাব্য ফলাফল 12টা হবে। প্রমাণ করে দেখাচ্ছি, দেখো এই S1 আর S2 নমুনা ক্ষেত্রকে কি করব? সমন্বয় করব। S1 আর S2 নমুনা ক্ষেত্রকে সমন্বয় করব। তো সমন্বয় করলে যে নতুন নমুনা ক্ষেত্র হবে সেটার ফলাফল দেখো। হেডের সাথে কত আসবে? 1, হেডের সাথে কত আসবে? 2, হেডের সাথে আসবে কত? 3, হেডের সাথে 4, হেডের সাথে 5, হেডের সাথে 6। আশা করি বুঝতে পেরেছ যে আমি S1 আর S2 এই দুইটা নমুনাকে একত্রে করব, সমন্বয় করব। তাহলে মোট সম্ভাব্য ফলাফল কয়টা? আমার S1 নমুনা ক্ষেত্রে হেড আছে, টেইল আছে, দুইটা ফলাফল। তো হেডের সাথে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। এই কয়টা ফলাফল আসছে কার সাথে? হেডের সাথে। এখানে লক্ষ্য করো কয়টা ফলাফল? 6টা ফলাফল। এরপরে আসো টেইলের সাথে। দেখো টেইলের সাথে 1 আসবে, টেইলের সাথে 2 আসবে, টেইলের সাথে 3 আসবে, টেইলের সাথে 4 আসবে, টেইলের সাথে 5 আসবে, টেইলের সাথে 6 আসবে। টেইল 1 2 3 4 5 6। আশা করি বুঝতে পেরেছো। এখানে কয়টা ফলাফল এসেছে? এখানে এসেছে আরো 6টা ফলাফল। 6 আর 6 কত? 12টা ফলাফল। কারণ আমি কি করেছি? দুইটা নমুনা ক্ষেত্রে ফলাফলকে সমন্বয় করেছি। এখানে ছিল দুইটা, ঠিক আছে, এখানে দুইটা ফলাফল, এখানে 6টা ফলাফল। সহজ অর্থে 2 আর 6 গুণ দিলে কত পেয়ে যাব? 12 পেয়ে যাব। মানে 2 হচ্ছে N1, 6 হচ্ছে N2। N1 আর N2, NS1, এই NS1 2 মানে কি? N1, NS2 6 মানে কি? N2। মোট ফলাফল 2 আর 6 গুণ দিলে 12, মানে N1 N2। আমি প্রমাণ করে দেখিয়েছি। দুইটাকে যদি সমন্বয় করি, H এর সাথে এই 6টা ফলাফল মিলে 6টা হবে, টেইলের সাথে এই 6টা ফলাফল মিলে আর 6টা হবে। 6 যোগ 6 কত হয়ে গেল? 12টা ফলাফল হয়ে গেল। তো এইভাবে এত কষ্ট করে বার না করে S1 নমুনা ক্ষেত্রের সম্ভাব্য ফলাফল N1 দ্বারা S2 নমুনা ক্ষেত্রের সম্ভাব্য ফলাফল N2 গুণ করলে কাজ হয়ে যাবে। তো দুটি নমুনা ক্ষেত্রে মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে কত? পেয়ে গেছি নাকি? কত পেয়েছি? N1 N2। তাহলে একইভাবে আমি বলতে পারি যে A ও B ঘটনার, A ও B ঘটনার একত্রে সম্ভাব্য ফলাফল, একত্রে সম্ভাব্য ফলাফল মানে N A ইন্টারসেকশন B, A ও B ঘটনার একত্রে সম্ভাব্য ফলাফল একই। ঠিক এইটা যেভাবে বের করেছি এইটা এইভাবে বার করতে হবে। A ঘটনার অনুকূল ফলাফল কত? M1 ইন্টু B ঘটনার অনুকূল ফলাফল কত? M2। এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ ওই আমি একইভাবে প্রমাণ করে দেখাতে পারবো যে A ঘটনার অনুকূল ফলাফল M1 আর B ঘটনার অনুকূল ফলাফল M2 যদি গুণ করি তাহলে A আর B আমরা কি পাবো? একসাথে পাওয়ার অনুকূল ফলাফল পাবো। মনে করো
যে S1 এ এক ঘটনার অনুকূল ফলাফল হচ্ছে H মানে হেড টেইল পাওয়া, ঠিক আছে। আর দ্বিতীয় নমুনার ক্ষেত্রে বি ঘটনার অনুকূল ফলাফল হচ্ছে জোড় সংখ্যা পাওয়া। বি ঘটনা কি? জোড় সংখ্যা পাওয়া। তাহলে 2 4 কত 6। এখন দেখো তো এখানে n এর সমান কত 1 আর এখানে nb সমান কত 3। তাহলে এখন দেখো a আর b একত্রে মোট ফলাফল কত আসবে? a আর b এর একত্রে ফলাফলটা কত আসবে দেখো। h এর সাথে 2, r এর সাথে 4, h এর সাথে 6। দেখো এখানে a ও আছে, 2 হলে কোনটা ঘটে? b। এটা b ঘটনা না? হ্যাঁ, 2 হলে b, 4 হলে b, 6 হলে b আর h হলে a ঘটবে। তো h এর সাথে 2, h এর সাথে 4, h এর সাথে 6। তাহলে মোট ফলাফল কত হলো? n ইন্টারসেকশন b কত হলো? 3 হলো। কিভাবে পেলাম? যে এই a ঘটনার অনুকূল ফলাফল 1, b ঘটনার অনুকূল ফলাফল 3, এই 1 আর 3 গুণ করেছি, মানে a ঘটনার অনুকূল ফলাফল m1, b ঘটনার অনুকূল ফলাফল m2 কি করেছি? আমরা গুণ করেছি। কাজ শেষ। একটা মুছে ফেললাম, ঠিক আছে। এখন লেখো, এখন আমরা লিখতে পারি যে আমার কি প্রমাণ করতে হবে? probability of a intersection b সমান probability of a into probability of b, এটা প্রমাণ করতে হবে। জি, এখন লেখো, এখন probability of a intersection b সমান probability of a intersection b সমান, এই অংশটা মুছে ফেলছি। probability of a intersection b সমান কত হবে? n a intersection b, n a intersection b, ঠিক আছে, ডিভাইডেড বাই n s1 into n s2। দেখো আমি probability of a intersection b বার করব। তা আমি যদি probability of a intersection b যদি বের করতে চাই, তাহলে a intersection b এর অনুকূল ফলাফলকে, মানে n a intersection b, n a intersection b কে যে মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করব। যেহেতু এখানে a আর b দুইটা কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে আমরা জানি a এর নমুনা ক্ষেত্র হচ্ছে কত? s1 আর b এর নমুনা ক্ষেত্র কোনটা? s2। তো দুইটা নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল কত? n s1 into n s2। অতএব এইটার অনুকূল ফলাফল নাম্বার অফ a ইন্টারসেকশন b কে n s1 n s2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এটাকে একটু আমি এখানে লিখে রাখছি, probability of a সমান কত? m1 by n1। এখন এই লাইনটা আমি একটু মুছে ফেলছি। আচ্ছা, এখন দেখো probability of a intersection b সমান, এখন n a intersection b সমান কত? m1 m2, m1 m2, ঠিক আছে। এটা দিয়ে দাও 3, এটা দিয়ে দাও 4, m1 m2, n intersection b হচ্ছে m1 m2 আর নিচে আছে ns1 into ns2, ns1 into ns2 হচ্ছে n1 n2, n1 n2 দিয়ে দাও 3 ও 4 হতে, ঠিক আছে। এরপরে দাও probability of a intersection b, এটাকে দুই পার্ট করতে পারি। একটা হচ্ছে m1 by n1 into m2 by n2, ঠিক আছে।
এটা গুণের আকারে আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি m1/n1 ইন্টু m2/n2। দেখো গুণ করলে m1 m2 হয়ে গেল, n1 n2 হয়ে গেল। এখন দেখো m1/n1 মানে কি প্রবাবিলিটি অফ এ, আর m2/n2 মানে কি প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ এইটার জায়গায় কত লিখতে পারি প্রবাবিলিটি অফ এ, এইটার জায়গায় কত লিখতে পারি প্রবাবিলিটি অফ বি। 1 নাম্বার আর 2 নাম্বার হতে, কয় নাম্বার হতে? 1 নাম্বার ও 2 নাম্বার হতে। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ। এটা কয় নাম্বার হতে লিখেছি? m1/n1 1 নাম্বার হতে লিখেছি, ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা কয় নাম্বার হতে লিখেছি? 2 নাম্বার হতে, 1 ও 2 হতে। প্রমাণিত হয়ে গেল, প্রুভড, PROVED, প্রুভড। তাহলে আমরা দেখলাম দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্রটি হচ্ছে probability of A intersection B equal to probability of A into probability of B। আমরা যদি কোথাও দেখি probability of A intersection B সমান probability of A into probability of B, তাহলে আমরা কনফার্ম হব এখানে A আর B হচ্ছে দুটি স্বাধীন ঘটনা। আমরা কনফার্ম হব A এবং B হচ্ছে দুটি স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কি? স্বাধীন ঘটনা হচ্ছে দুটি স্বাধীন পরীক্ষার সাথে সম্পর্কিত নমুনা ক্ষেত্রের দুইটি ঘটনা, একটি ঘটার সম্ভাবনা অপরটি ঘটা অথবা না ঘটার উপর যদি নির্ভর না করে, তবে ঘটনা দুটি হলো পরস্পর স্বাধীন ঘটনা। আর না শব্দটা যদি কেটে দেই, না শব্দটা যদি কেটে দেই, যদি বলি নির্ভর করে, তাহলে সেটা হবে অধীন ঘটনা। এবং অধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্রটা চেঞ্জ হবে। আমি 4 নাম্বার ক্লাসে অধীন ঘটনাটা পড়ানোর আগে শর্তাধীন ঘটনা পড়াবো, তারপরে অধীন ঘটনা পড়িয়ে অধীন ঘটনার প্রমাণটা কি করব দিয়ে দেব। আজকে থার্ড ইয়ার যারা আছো তারা মনে রাখবে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের পুরো কোর্স শেষ করে দেওয়া আছে এবং এটা প্লে লিস্টে আছে, দেখবে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 4th বর্ষ না, যেটা থার্ড ইয়ার লেখা আছে সেটা ফলো করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।